নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করব সেটাও একটা খুব সাধারণ সমস্যা, আমাদের ভুলে যাওয়া বা স্মৃতিভ্রংশ। আমরা কেন ভুলে যাই এটা নিয়ে আমরা সবসময় গভীরভাবে ভাবি না, কিন্তু এই ভুলে যাওয়াটাই কি আপনাকে আগামী দিনে কোনো গুরুতর রোগের ইঙ্গিত দিচ্ছে না তো? সেই বিষয় নিয়ে জানতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতাতে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট নিউরোলজিস্ট ডক্টর সিদ্ধার্থ শঙ্কর আনন্দকে। আমাদের ব্রেনে একটা পুরো সিস্টেম আছে জিনিসগুলোকে মনে রাখার জন্য। সিস্টেম আমাদের স্টার্ট হয় যখন আমরা কোনো কথা শুনি, কোনো জিনিস দেখলাম, ওইটা থেকে আমরা আমাদের ব্রেনের ভিতরে কিছুটা জিনিসের মধ্যে আমাদের বিভিন্ন কাজের জন্য ওইগুলোকে ব্রেনের ভিতরে মেমোরি হিসাবে রাখি। ভুলে যাওয়ার কারণ শুরু হবে যখন আমার ব্রেন তো একটা কম্পিউটারাইজ সিস্টেম, কম্পিউটারে যখন আস্তে আস্তে করে আমার হার্ডওয়্যার যদি খারাপ হয় তাহলে সমস্যা শুরু হবে। হার্ডওয়্যার খারাপ হওয়ার কারণ কি আছে? যদি আমার বয়সকালের সঙ্গে শুরু হলো বিভিন্ন রোগ, ব্রেনের শিরা শুকিয়ে যাওয়া রোগ, যখন ব্রেনের শিরা হবে তখন আমাদের যে পার্টের শিরা শুকোতে শুরু হবে ওখান থেকে আমার সিমটম শুরু হবে। যদি আমার শুরু হলো কি টেম্পোরাল লোব অসুবিধা শুরু হয়ে গেল, তাহলে আমার মেমোরি ইম্পেয়ারমেন্ট স্টার্ট হবে। এখান থেকে আমি বেরোবো, তিনটে কাজ করার পরে ফোর্থ কাজ করে ফেরত আসবো। এই পুরো একটা প্ল্যানিংয়ের দরকার আছে। তো প্ল্যানিংয়ের ওই কাজটাকেও আমি ভুলে যেতে পারি পুরোটাই। মানে আমার প্ল্যানিংয়ে ভুল হতে পারে, জাজমেন্টে ভুল হতে পারে। আমার এক্সিকিউটিভ ফাংশন মানে কি, বিভিন্ন জিনিসকে আমি কি করে বুঝবো আর ওইটাকে নিজেকে কি করে রিয়েক্ট করব, এটাও আমার ভুল হয়ে যেতে পারে। তো এইগুলো শুরু হয় সাধারণত শিরা নষ্ট হওয়া থেকে। বেসিক কারণ হলো ডিমেনশিয়াকে। আর কখনো কখনো সিস্টেম ফেলিয়ার হতে পারে, যেরকম কম্পিউটারে আমি যদি বেশি সফটওয়্যার আপলোড করে ফেলি তখনও ফেলিয়ার হয়। যেরকম মানুষ কোনো সময় ডিপ্রেশন কোনো কারণে হয়ে গেল, কোনো কারণে আমি খুব বেশি চিন্তা করি, তখনও আমি অনেক জিনিস মুখস্থ মনে করতে পারছি না। ওই কারণটা হলো বেসিক্যালি আমার সফটওয়্যার এবার ফেলিয়ার করছে, কেন কি আমি বিভিন্ন আরও জিনিস ইউজ করছি, তার মধ্যে একই জিনিসের জায়গা থেকে বিভিন্ন জিনিসকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো ওইগুলো আমাদেরকে কখনোর জন্য মেমোরিকে সাপ্রেস করতে পারে, কিন্তু ওইটা সিডো ডিমেনশিয়া হয়, এটা অ্যাকচুয়াল ডিমেনশিয়া নেই। ডিপ্রেশন ঠিক হবে, পেশেন্ট ভালো। কিন্তু শিরা যদি নষ্ট হয়, কোনো কারণে নষ্ট হলো, বয়সের সঙ্গে শিরা নষ্ট হচ্ছে, না তো অ্যালজাইমার্স মতন রোগের মধ্যে কিছু কারণে অ্যাবনর্মাল প্রোটিন জমা হচ্ছে তার জন্য শিরা নষ্ট হলো, না তো স্ট্রোকের কারণে যদি শিরা নষ্ট হয় তাহলেও ডিমেনশিয়া হবে। এবার আমি জানতে চাইবো যে এই যে বললেন যে বিভিন্ন কারণে শিরা নষ্ট হচ্ছে এবং তার জন্য আমরা ভুলে যাচ্ছি, এই যে ডিমেনশিয়ার কথা আপনি বলছেন, সেই ডিমেনশিয়া কত ধরনের হতে পারে? মানে বেসিক্যালি ডিমেনশিয়া একটা আমব্রেলা টার্ম আছে। আমি যদি বলি কি জ্বর আসছে, তো জ্বর অনেক কারণে হতে পারে। ওই রকমই ডিমেনশিয়া এরকম টার্ম আছে কি এরকম, যেখানে বিভিন্ন কারণে ডিমেনশিয়া হতে পারে। সব থেকে ইম্পর্টেন্ট কারণ যেটা ইন্ডিয়াতেও ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও সব থেকে কমন আছে, ওটা অ্যালজাইমার্স আছে। অ্যালজাইমার্স এক ধরনের রোগ আছে যেখানে ব্রেনে একটা অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হয়, যেটাকে ব্রেন থেকে ঠিক করে ক্লিয়ার না হওয়ার জন্য ওইটা ব্রেনে জমা হয়ে যায়। জমা হওয়ার জন্য বিভিন্ন শিরাগুলো নষ্ট হয়, স্পেসিফিক এরিয়াতে জমা হয়। আমাদের অ্যালজাইমার সবসময় তাই জন্য খুব এপিসোডিক মেমরি থেকে, মানে আমাকে সকালে কি বলে হলো বিকালে আমি ভুলে যাচ্ছি, তো ওইগুলো থেকে শুরু হয়, কেন কি ওখানকার শিরা মানে স্পেসিফিক টেম্পোরাল লোবের শিরাগুলো নষ্ট হচ্ছে। তো ওইটা থেকে এই জিনিসগুলো শুরু হওয়ার জন্য আমার সমস্যাটা শুরু হচ্ছে। এইরকমই আমার কাছে আরও ডিমেনশিয়া হতে পারে। সেকেন্ড সব থেকে কমন ডিমেনশিয়া হলো ভাস্কুলার ডিমেনশিয়া। ভাস্কুলার ডিমেনশিয়া ইন্ডিয়ান সিনারিও তো খুবই কমন, কেন কি আমাদের বিভিন্ন জনের সুগার, প্রেশার, এইগুলো জিনিস রয়েছে। সুগার, প্রেশার, থাইরয়েড হোক, কোলেস্ট্রল, এইগুলো অনেকটা রোগ থাকার জন্য অনেকবার ব্রেনে স্ট্রোক হয়। স্ট্রোক হওয়ার জন্য চেঞ্জেস হয়ে যায়। তো এই ভাস্কুলার ডিমেনশিয়া তো কখনো বড় স্ট্রোক হঠাৎ করে হলেও ডিমেনশিয়া হয়ে যাবে, না তো অনেকবার ছোট 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 স্ট্রোক হলেও ডিমেনশিয়া হবে। তো এটা ভাস্কুলার ডিমেনশিয়া হলো থার্ড জিনিস। কিন্তু ফাইনালি আমার শিরাই নষ্ট হয়েছে। স্ট্রোক মানে আমার রক্ত চলাচল বন্ধ হলো, না তো কোনো কারণে ব্লিডিং হয়ে গেল, তার জন্য শিরা নষ্ট হয়েছে। স্পেসিফিক কারণ হলো শিরা নষ্ট হওয়া। থার্ড আমাদের কাছে আরও কারণ হতে পারে, যেরকম পার্কিনসন্সে মানুষ ভুলে যেতে পারে, তো এটা পার্কিনসন ডিজিজ ডিমেনশিয়া আছে। কখনো পার্কিনসন্সের মতন দেখা যায় ডিমেনশিয়া অফ লিভি বডি ডিজিজ, ওইটা হতে পারে। কখনো আরও রোগ আছে যেরকম ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া আছে, যেখানে ব্রেনের সামনের পার্টটা শিরাগুলো শুকায়, তাই জন্য আমাদেরকে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া হতে পারে। তো এরকম দিস আর কমন, মানে একটা কমন টার্ম হলো ডিমেনশিয়া। তারপরে এর ভিতরে এই বিভিন্ন ধরনের ডিমেনশিয়া ডেভেলপ করা যেতে পারে। এবার আমি জানতে চাইবো যে ডিমেনশিয়ার কি কোনো বয়স আছে? ইউজুয়ালি ইন ইন্ডিয়ান সিনারিও 60 বছরের পরে শুরু হবে, কিন্তু ইয়াং অনসেট ডিমেনশিয়াস হতে পারে, স্পেসিফিক্যালি যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, জেনেটিক
রিস্ক ফ্যাক্টর হচ্ছে ওদের ইয়াং অনসেট ডিমেনশিয়াসও হতে পারে। না তো কম বয়সে যদি আমার আঘাত হয়ে যায় মানে কোনো কারণে স্ট্রোক হয়ে গেল, না তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখনও মানুষ ভুলে যেতে লাগবে। দিজ আর দ্য এইগুলো কারণ আছে মেবি অন দ্য লেটার পার্ট অফ দ্য লাইফ একটা রিস্ক ফ্যাক্টর তৈরি করে দেয় কি আমি পরে আমি ভুলে যাওয়া রোগটা ডেভেলপ করবো। তো এই ডিমেনশিয়াতে ভুলে যাওয়া ছাড়া আর কি কি সিমটম আপনারা দেখতে পান? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কি আমার ভুলে যাওয়া ছাড়া, ভুলে যাওয়াটা সবাই দেখে, আমাদের সব থেকে কমন যেরকম আলঝেইমার্স ডিজিজ আমি বললাম এপিসোডিক মেমরি স্টার্ট হবে, আমি সকালে কী খেলাম বিকালে ভুলে গেলাম, এটা প্রথম। দ্বিতীয় জিনিস লং টার্ম মেমোরিজগুলো সাধারণত অনেক সময় প্রিজার্ভ থাকবে। লং টার্ম মেমোরি মানে আমি চাকরি কোথায় করলাম, আমি কোথায় কলেজ করেছিলাম, ওইগুলো আমার ভালো মুখস্থ থাকতে পারে। আমার বিয়ে কখন হলো ওইগুলো আমি মুখস্থ করে বলে দিতে পারি, কিন্তু এপিসোডিক আজকে সকালে কী খেলাম এটা ভুলে গেলাম, এটা ভুলে যাওয়াও এরকম হতে পারে। আরও হতে পারে কি আমি রাস্তা ভুলে গেলাম, ভিজুয়াল স্পেশাল মানে আমি এখান থেকে বেরোবো বাথরুমে যাব, এবার বাথরুমের রাস্তাটা আমি খুঁজে পাচ্ছি না, একটা তো হলো রাস্তা হারিয়ে যাওয়া। আরও হতে পারে কি আমি বিভিন্ন কাজ, আমি মোবাইল যেটা আমি রোজ ইউজ করি হঠাৎ করে ভুলে গেলাম কিপ্যাড দিয়ে কী করে খুলতাম ওইটাকে, কি সুইচ ইউজ করতাম ওইটাকে খোলার, ফ্যানের সুইচ অন অফ করাটা ভুলে যাচ্ছি, এটা মানে কি কোন সুইচটা ফ্যানের আছে কোনটা নেই এগুলো সব ভুলে যাচ্ছি। তো এগুলো হতে পারে। আরও বিভিন্ন রকম হতে পারে এক্সিকিউটিভ ফাংশন, মানে যেরকম প্ল্যানিং আমি প্রথমে বললাম প্ল্যানিং অ্যান্ড জাজমেন্টে ভুল হতে পারে কি আমি এতটা জিনিস ইউজ করবো তো এতটা, আমি হঠাৎ করে শেয়ার মার্কেটে প্রচুর টাকা লাগিয়ে দিলাম উইদাউট নোয়িং এনিথিং কি হ্যাঁ কোথায় লাগাতে আছে কী করার আছে, যেটা আমি আগে খুব ভালো করতাম। তো এইগুলো ডিমেনশিয়ার লক্ষণ হতে পারে। প্র্যাকটিস লস, কী করে আমি সাইকেল চালাতাম ওইটা হঠাৎ করে মানে দ্যাট বিকামস এ ডিফিকাল্ট থিং ফর মি, ওইগুলো জিনিসও ডেভেলপ হতে পারে। মানে কিন্তু ডাক্তার একটা প্রশ্ন আমার রয়েছে, সেটা হচ্ছে যে আমরা তো অনেক সময় অনেক কিছু ভুলে যাই, যে ধরুন পাসওয়ার্ড ভুলে যাই, টেলিফোন নাম্বার ভুলে যাই, তাহলে মানে আমি কি মনে করব যে আমি ডিমেনশিয়া আক্রান্ত, বা কোন সময় বা কোন পরিস্থিতিতে ভুলে গেলে আমার একজন চিকিৎসকের কাছে যাওয়া জরুরি? সবার সঙ্গেই হয়, কম বয়সে যদি হচ্ছে তাহলে মানে সাধারণত অতটা চিন্তা করার ব্যাপার থাকে না, কেন কি যদি আমি দেখি কি আমি যখন শান্ত হয়ে গেছি, মানে আমি যখন কমফোর্টেবল সিচুয়েশনে আছি তখন আমার অতটা অসুবিধা হচ্ছে না, তখন আমি ঠিকই। কিন্তু আমি কাজকর্ম যখন 3টে কাজ একসঙ্গে করছি, 4টে কাজ একসঙ্গে করছি, মানে আমি সব কিছু করার চেষ্টা করছি, তখন যদি ভুলে যাচ্ছি, এটা আমি যেরকম বললাম কি সফটওয়্যারে বেশি ওভারলোড হলেও আমি ভুলে যেতে পারি, এটা বেশি ওভারলোড হওয়ার জন্য আমি ওইটাকে রিট্রাইভ করতে পারছি না, বিকজ অফ কি অ্যাটেনশন দিয়ে ওই জায়গা থেকে আমি মেমরি থেকে ওইটাকে বের করব, ওইটা পাচ্ছি না, ওইটা সমস্যা নেই। আমি এটিএম নিয়ে গেলাম, এটিএমে কার্ডটা ঢোকালাম আর ওখানে আমি পিনটাই মনে করতে পারলাম না, অ্যান্ড খুব চেষ্টা করলাম তারপরেও পিনটাই মনে করতে পারলাম না, তারপরে আমাকে কার্ডটা নিয়ে ফেরত আসতে হলো, তারপর দিন আমি ওয়েন্ট ব্যাক অ্যান্ড কি এটিএম পিনটা কী ছিল, তারপরে আবার আসলাম। এটা কিন্তু একটা চিন্তাজনক ব্যাপার। যদি আমাকে 5টা জিনিস বলা হলো, আমি গেলাম বাজারে মার্কেটে গেছি, 5টা জিনিসের মধ্যে আমি খুব কষ্ট করে 2টো জিনিস মনে করলাম, যেটাকে আমি রেগুলার করতাম, কিন্তু 2টো জিনিস মধ্যে কাজে বাকি 3 জিনিস আমার একদম মনে পড়ছে না, তার জন্য আমি ইট ইজ দ্য রাইট টাইম টু গো টু দ্য ডক্টর। ওইটা ঠিক সময় আছে কি ডক্টরের কাছে যেতে। যে অ্যাংজাইটি বা টেনশন, যখন আমরা প্রচণ্ড টেনশন বা অ্যাংজাইটিতে থাকি আমরা খুব অনেক কিছু ভুলে যাই, তো এটা কি স্বাভাবিক? হ্যাঁ, এটা স্বাভাবিক। মানে স্ট্রেস অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন এটা খুব কমন কারণ হলো কম বয়সে ডিমেনশিয়া হওয়ার জন্য। এটা সব থেকে ডিমেনশিয়া মানে কি সিডো ডিমেনশিয়া, নট সে ডিমেনশিয়া, সরি ওই টার্মটা ইউজ করা উচিত নেই। সিডো ডিমেনশিয়া, সিডো মানে ভুল আমি ডায়াগনোসিস আছে ডিমেনশিয়ার। ওই জিনিসটা আছে কি আমি খুব সিভিয়ার ডিপ্রেশন হলে তখন আমার বেসিক ফাংশনসগুলো ব্রেনের কিছুটা আমি লস করে যেতে পারি। বেসিক ফাংশনস আমি মনে করব, মুখস্থ করব, ওইগুলো হবে না। ল্যাক অফ অ্যাটেনশন হয়ে যেতে পারে কি আমি যেটা খুব ইজিলি 5 লাইন মনে করতে পারতাম এখন আমি একটাও লাইন মনে করতে পারছি না, দ্যাট মে হ্যাপেন, ল্যাক অফ অ্যাটেনশন। এটা ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস এটা একটা খুব সিগনিফিক্যান্ট ফ্যাক্টর আছে। আর যদি এটা কোনো ডিমেনশিয়া পেশেন্টকে হয়ে যায় দেন ইট উইল অ্যাগ্রাভেট এনি সিমটম, মানে ওই সিমটমটাকে এত বেশি বাড়িয়ে দেবে কি পেশেন্ট হয়তো নর্মাল কাজগুলো যেটা করতো ওটাও হারিয়ে ফেলবে। আপনাদের কাছে যখন কোনো পেশেন্ট এই ভুলে যাওয়ার সমস্যা নিয়ে আসে, আপনারা তাদেরকে মানে কী ধরনের পরীক্ষা দিয়ে ডিটেক্ট করেন যে সেই মানুষটি ডিমেনশিয়া আক্রান্ত? হ্যাঁ, 2টো জিনিস খুব ইম্পর্ট্যান্ট আছে। প্রথম জিনিস আমাদের আছে কি এটা এনশিওর করে নেওয়া কি হ্যাঁ বিভিন্ন জায়গাতে ওনার সমস্যা রয়েছে, বিভিন্ন ডোমেনগুলো যেরকম মেমোরি হলো, না তো ভিজুয়াল স্পেশিয়াল প্র্যাকটিস মানে কাজ করার ক্ষমতা, আমার রাস্তা চেনার, জায়গা চেনার ক্ষমতা, এইগুলোকে বিভিন্ন রকমের একটা নিউরোসাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট হয়, ওইটা করা হয়। যার ভিতরে আমরা এটাও দেখি কি পেশেন্টের ডিপ্রেশন হয়েছে কিনা, অ্যাংজাইটি কতটা আছে, স্লিপ বিহেভিয়ার কীরকম আছে,
ওইটা নিউরোসাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, ওইটা একটা পার্ট আছে। দ্বিতীয় পার্ট হলো ব্রেন ইমেজিং, যেখানে আমরা মাথার ছবি করা হয়। এটা সিটি স্ক্যানও হতে পারে, অ্যান্ড ইন গুড সেন্টার এমআরআইও করতে চাই, কেন কি এমআরআই করলে আমাদের বেশি ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টটা। সো উই ক্যান গেট অ্যান এমআরআই ডান, কোন এরিয়া কতটা শুকিয়েছে, কোথায় কতটা স্ট্রোক হয়েছে, ওইগুলো বোঝা যায়। তো এই দুটো বেসিক টেস্টের পরে আমাদের আরও রক্তর পরীক্ষা খুব ইম্পর্টেন্ট থাকে, যেটা কি যেরকম সুগার, থাইরয়েড অ্যান্ড কোলেস্ট্রল, এটা তিনটে খুব ইম্পর্টেন্ট রিভার্সিবল। যদি এটা কোনো ডিমেনশিয়াতে খুব কন্ট্রোল করা খুব দরকার, তো ওইটা অবশ্যই করানো উচিত। আর ভিটামিন B12 লেভেল, কেন কি ভিটামিন B12 কম হলে ডিমেনশিয়া হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়, তো ভিটামিন B12 লেভেলটাও করানো হয়। আরও কিছু একটু সন্দেহ হলে আমরা রিভার্সিবল ডিমেনশিয়াস কিছুটা টার্ম আছে। রিভার্সিবল ডিমেনশিয়া মানে কিছু, আমার হয়তো ডিমেনশিয়া নেই, আমার সোডিয়াম কমে গেছে তার জন্য হয়েছে, আমার বয়সকালে একটু ইনফেকশন হয়েছে তার জন্য আমি ভুলে যাচ্ছি। তো যদি এরকম সাসপিশন পেশেন্টের থাকলে ওই পরীক্ষাগুলোও তাই জন্য করানো হয়। ডাক্তারবাবু, এবার একটু চিকিৎসার প্রসঙ্গে আসি, যে আপনারা কি ওষুধের দ্বারাই এই ডিমেনশিয়ার চিকিৎসা করে থাকেন সবসময়? হ্যাঁ, এটাতে দুটো পার্ট আছে ইম্পর্টেন্ট, কি ডিমেনশিয়ার চিকিৎসা সবসময় কিন্তু ওষুধ দিয়ে হয় না, মানে এটা একটা জিনিস আছে। এর জন্য একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম দরকার আছে। যেরকম আমাদের এখানে ইনভলভ আছেন রিহ্যাব সাইকোলজিস্ট, আমাদের নিজস্ব একজন সাইকোলজিস্ট আছেন যিনি সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করেন। তো উনি আপনার কী কী ডোমেনে কতটা সমস্যা আছে, ওইভাবে আমরা কী করে ওইটাকে ব্রেনকে ঠিক করে মানে সেভ করে রাখতে পারি ওই ফাংশানগুলোকে। স্পেসিফিক্যালি মেমোরি হলো, আমরা বিভিন্ন জিনিস পেশেন্টকে দিকে এটা আপনি মুখস্থ করে রাখবেন, এটা ও করবেন, দ্যাট মানে এই কাজগুলো করতে থাকবেন, এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট হলো অকুপেশনাল থেরাপিস্ট, বাড়িতে পেশেন্ট কী করে থাকবে ওই ডিমেনশিয়ার সিমটমসগুলো নিয়ে। রাস্তা চিনতে পারছে না তো কী করে লাইট লাগাতে হবে, কি পেশেন্ট ওই জায়গাতে পৌঁছবে, কী করে ডাইরেকশন তৈরি করে দিতে হবে, কী করে ওর কাছে চিট প্যাডগুলো লাগিয়ে রাখতে হবে কি উনি ওইগুলো। তো এইটা কাজ আছে অকুপেশনাল থেরাপিস্টের। তারপরে ফিজিওথেরাপি অ্যান্ড এক্সারসাইজেস আর ভেরি ইম্পর্টেন্ট, ওইগুলো করা খুব দরকার আছে। তো একজন ফিজিওথেরাপিস্টের হেল্প নিই আমরা এটার জন্য। আর তার সঙ্গে ওষুধ, কিছুটা ওষুধ অবশ্যই মানে প্রোগ্রেশন থামানোর জন্য আর সিমটম ইমপ্রুভ করার জন্য অবশ্যই দরকার আছে। ডায়েটের ক্ষেত্রে কোনো সতর্কতা রয়েছে? হ্যাঁ, ডায়েট একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর রয়েছে। যেরকম আমি বললাম কি বিভিন্ন আরও কারণে হতে, তো রিস্ক ফ্যাক্টর যে ডায়েটসগুলো থেকে থাকে, আমার যদি ডায়াবেটিস আছে, কোলেস্ট্রল আছে, থাইরয়েড আছে, তো ওই হিসাবে আমাকে ডায়েটগুলো মডিফাই করতে হবে। মিষ্টি জিনিস, বেশি তেল ঘি খাওয়া, এইগুলো মানে উই হ্যাভ টু অ্যাভয়েড দ্যাট থিং, এটা একটা রয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট হলো আমাদেরকে ডায়েটের ক্ষেত্রে কি টেক লট অফ গ্রিন ভেজিটেবল খাওয়া খুব দরকার, যেটাকে আমরা করি না। ফ্রুটস নেওয়া ভালো, আর নাটসগুলো খুব দরকার আছে, এটা খুব মানে স্পেসিফিক্যালি আমাদেরকে কন্টিনিউ করতে। প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট হ্যাজ টু বি টেকেন ইন মডারেট অ্যামাউন্টে নিতে, মানে এটা সবসময়। অ্যান্ড অয়েলি অ্যান্ড স্পাইসি ফুড শুড বি অ্যাভয়েডেড। একদম সঠিক সময় যদি কেউ ডিমেনশিয়ার চিকিৎসা না করে, তাহলে সেটা কতটা ঝুঁকিপূর্ণ বা কতটা কমপ্লিকেটেড হয়ে যেতে পারে? একটাই সমস্যা আছে কি প্রোগ্রেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে। হয়তো যে জিনিসটা আমার 2 বছরে হবে, ওইটা 6 মাসের ভিতরে হয়ে গেছে, ওইটা একটা সমস্যা হতে পারে। এটা অবশ্যই আছে কি এখন সায়েন্টিফিক ওয়ার্ল্ডে খুব গ্রস চেঞ্জেস হতে যাচ্ছে। মেবি ইন নেক্সট 1 or 2 ইয়ার্স এরকম ওষুধ চলে আসবে। ইভেন ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ লাইক আমেরিকা, ওখানে ওষুধ মিনিমাল কগনিটিভ ইমপ্রুভমেন্ট, যেখানে খুব আর্লি পার্টে ডিমেনশিয়াতে যদি ইউজ করা হয় তো আমরা প্রোগ্রেশন থামাতে পারি, এরকম ওষুধ চলে এসছে। আর ইন্ডিয়াতে এখন পর্যন্ত লঞ্চ হয়নি আনফর্চুনেটলি। এটা হয়তো চলে আসতে পারে, মানে যেটা আমরা এক্সপেক্ট করছি এই ইয়ারতে না তো নেক্সট ইয়ারের মধ্যে। বাট দেন ইট উইল ভেরি ইম্পর্টেন্ট। দেন প্রবলি আমরা যদি একবার জেনে গেলাম কি হ্যাঁ এটা স্টার্ট হয়েছে, দেন উই ক্যান স্টপ দ্য প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ। সো এটাকে বুঝেকে স্টপ করে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ এটা তো বাড়লে খুব মানে আর উই ক্যান স্লো ডাউন দ্য প্রোগ্রেশন, মানে একটা ফ্রুটফুল কোয়ালিটি অফ লাইফ হবে অ্যাটলিস্ট নেক্সট, চেষ্টা করা হয় নেক্সট 2 to 5 ইয়ার্স উইল বি এ ফ্রুটফুল কোয়ালিটি অফ লাইফ। কিন্তু যে নতুন পদ্ধতি ডেভেলপ হয়েছে এখন পর্যন্ত, ওইটাও সব কিছু ডিজিজ প্রসেসটাকে থামিয়ে রাখার জন্য, নট টু মানে কিওর ইট, দ্যাট ইজ অলসো। হ্যাঁ, স্টেম সেল থেরাপি যদি কোনো দিন সাকসেসফুল হয়ে যায় তাহলে হয়তো কিওর হয়ে যাবে এর। ডাক্তারবাবু, ডিমেনশিয়াকে প্রতিরোধের উপায় কি? তো প্রথম জিনিস হলো আমাকে গুড এডুকেশন। সেকেন্ড জিনিস হলো টু অ্যাভয়েড আদার রিস্ক ফ্যাক্টরস, অ্যালকোহল, স্মোকিং, এনি আদার ড্রাগ অ্যাডিকশান, সব কিছুকে অ্যাভয়েড করতে।
তারপরে আমার আদার রিস্ক ফ্যাক্টরসগুলো লাইক মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস, ডায়াবেটিস, হাইপার টেনশন, কোলেস্ট্রল, এইগুলোকে কম বয়স থেকে অ্যারাউন্ড মিড পার্ট অফ দ্য লাইফ, যখন আমি 35-40 আছি তখন থেকেই কন্ট্রোল স্টার্ট করে দিতে, ওইটাগুলোকে কন্ট্রোল করে রাখতে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই মেনটেন করে রাখতে। আরেকটা কিছুটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর যেরকম কি হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, ওইটাকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না কম বয়সে। হিয়ারিং ইম্পেয়ারমেন্ট যদি হয়েছে তো ওইটা থেকে ডিমেনশিয়া হওয়ার চান্সেস অনেকটা বেড়ে যায়, তো ওইগুলোকে অ্যাটলিস্ট কন্ট্রোল করে রাখতে। তো এই ফ্যাক্টরগুলোকে যদি আমি কন্ট্রোল করি তাহলে আমাকে খুব ইম্পর্টেন্ট, এই ফ্যাক্টরগুলো কন্ট্রোল করলেও আমার 40% ফ্যাক্টর কন্ট্রোল হয়, 60% ফ্যাক্টরসগুলো কন্ট্রোল হয় না। 60% ফ্যাক্টরসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে জেনেটিক ফ্যাক্টর, ওইটাকে এখনও পর্যন্ত আমরা মডিফাই করতে পারি না। মেবি ইন দ্য লেটার পার্ট অফ দ্য ডিকেড আমরা কিছু হয়তো ট্রিটমেন্ট পেয়ে যাই ওর জন্য, বাট টিল নাও আমাদেরকে যে মডিফাইবল রিস্ক ফ্যাক্টরসগুলো আছে ওইটাকে কন্ট্রোল করে রাখাটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, আপনি আমাদের এত সুন্দর করে বোঝানোর জন্য এবং আপনার এই গুরুত্বপূর্ণ পরামর্শ আমার দর্শক বন্ধু যারা রয়েছেন তাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনারা অবশ্যই দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। সকলে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।